আপ্যায়নরত চাকরকে ইশারায় খাবারের ব্যবস্থা করতে বলে তারা গল্প করতে করতে চলে যায় খাবার ঘরে। সেখানে গিয়ে বসার কিছুক্ষণ পর খাবারের বাটি নিয়ে আসতে লাগলো চাকররা, আর তাদের মধ্যে মণি হিসেবে পথ দেখিয়ে আনছে ইলিয়ানা। স্বর্ণকেশী ইংরেজ সুন্দরী আজ নিজের আধুনিক পোশাক ছেড়ে বাঙালি তাঁতের শাড়ি পরেছে, সাথে হাতে চুড়ি, কানে দুল, কপালে, এমনকি চুলগুলো খোপা করে বেঁধে সেজেছে। এর এমন বেশভূষা এবং এইসব আয়োজন দেখে অরণ্যর বুঝতে আর বাকি রইল না কি চলছে এখানে বা এরপর কি হতে চলেছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে যায় তার। রিচার্ড সাহেব এদিকে তার অমায়িক হাসি আরো খানিকটা প্রসারিত করে বলে ওঠেন, আমার প্রিন্সেস আজকে নিজ হাতে রান্না করিয়া নিয়ে আসিয়াছে আপনাদের জন্য জমিদার সাহেব। এগুলো আবার নিজ হাতে গরম করিয়া আনতে গিয়াছিল। ও অনেক দিন ধরে বাঙালি আদব কায়দা শিখিবার চেষ্টা করিতেছে। এসব রান্নাও অনেক পরিশ্রম করিয়া শিখিয়াছে সে। টেস্ট করিয়া বলুন কেমন হইয়াছে। অরণ্য এবার তার সুরে সুর মেলাতে পারল না। তার সৌজন্যতামূলক হাসিটাও মিলিয়ে গেছে অনেক আগে। সে তাকে চোখ মুখ গম্ভীর করে জিজ্ঞেস করে, রিচার্ড সাহেব, আপনি জানেন আমি বোকা না যে বুঝতে পারবো না আপনার অন্য কোনো মতলব আছে, আর সেটা আপনিও ভালো করেই জানেন। আমাদের সম্পর্ক সম্পূর্ণ ব্যবসায়িক। আমাদের সম্পর্ক এতটা গভীরও নয় যে আপনার মেয়ে সেজে গুজে আমার জন্য রান্না করে আনবে, আবার আমারই ঘরে রান্নাঘরে গিয়ে খাবার গরম করে এনে আমাকে নিজ হাতে পরিবেশন করবে। আপনারা ঠিক কি করতে চাইছেন ঝেড়ে কাশুন তো। রিচার্ড সাহেব অরণ্যের শীতল কণ্ঠস্বর শুনে খানিকটা দমে গেল। মেয়ের আশাবাদী চাহনির দিকে তাকিয়ে তার অমায়িক হাসি বজায় রেখে বলেন তিনি, জমিদার বাবু, আমার শুধু একটাই সন্তান আছে, আর সেটা হলো মাই ডটার, মাই প্রিন্সেস ইলিয়ানা। আমার যাহা কিছুই আছে সব ওর আর ওর ভবিষ্যৎ পার্টনারের জন্যই। ওর মা মারা যাওয়ার পর আমি ওকে ছোট থেকে একাই মানুষ করিয়াছি। ওর কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি। আমি সোজা কথা বলিব, আমার মেয়ে আপনাকে অনেক পছন্দ করিয়াছে এবং সে আপনাকে বিবাহ করিতে চায়। আমারও আপনাকে পছন্দ, তাই আমি সম্মতি দিয়েছি। আপনার বাবার সাথেও এই নিয়ে কথা হয়েছে আমার, তিনিও এই সম্পর্কে সন্তুষ্ট। আমি এখানে আজ নিজে এসেছি আপনার মতামত জানিতে। আমার প্রিন্সেসের মধ্যে কিন্তু কোনো কিছুই কমতি নেই। অসম্ভব সুন্দরী সে, এডুকেটেড, আর তার গুণ তো দেখলেনই আপনি। এতগুলো বাঙালি রান্না সে একা নিজ হাতে করিয়াছে। অল্প সময়েই সে আপনাদের বাঙালি আদব কায়দা দায়িত্ব করিয়াছে। অরণ্য রাগে বিরক্তিতে বাকরুদ্ধ হয়ে যায় এসব শুনে। সবচেয়ে বড় কথা, তার বাবা এই সম্পর্কে তাকে কিছুই বলেনি আগে। এত বড় সিদ্ধান্ত তার কোনো মত ছাড়া কিভাবে নিতে পারেন উনি? তার ভাবনার মাঝে ইলিয়ানা তার প্লেটে ভাত বেড়ে ইলিশ মাছ তুলে দিতে দিতে লাজুক কণ্ঠে বলে ওঠে, অরণ্য, ফিশ নাকি বাঙালির সবচেয়ে প্রিয় খাবার? তাই আমি আজকে নিজ হাতে আপনার জন্য ইলিশ মাছ রান্না করিয়াছি। অরণ্য বিরক্ত হয়ে কিছু বলতে যাবে, তার আগে শ্যামা ইলিয়ানার মাছ এগিয়ে দেওয়া হাতটা ধরে ফেলে। প্রচন্ড রেগে আছে সে এই মুহূর্তে। তার উপস্থিতিতে অরণ্যর অন্য নারীর সাথে বিয়ের কথা সে কোনো মতে সহ্য করতে পারছিল না। তাই মায়ের আগে দ্রুত কদমে চলে আসে সেই এই ঘরে। এদিকে হঠাৎ তার উপস্থিতিতে চমকে ওঠে সবাই। অরণ্য সবচেয়ে বেশি চমকালো শ্যামার পরবর্তী কথাগুলো শুনে। ইলিয়ানাকে উদ্দেশ্য করে চোখ মুখ শক্ত করে বাঁকা এসে বলে ওঠে শ্যামা, আহারে আফা, এত কষ্ট করে মাছ রাঁধলেন ওনার জন্য, কিন্তু আফসোস উনি এই মাছ খেতে পারবেন না। আমার উনি চিংড়ি মাছ ছাড়া কোনো মাছই খান না। ছোটবেলায় একবার ওনার গলায় মাছের কাঁটা বেঁধে গিয়েছিল। অনেকদিন কষ্ট দিয়েছিল সেই কাঁটা উনাকে। এখন আমার উনি হচ্ছেন বিদ্রোহী মানুষ। ওনাকে কেউ কষ্ট দিলে তাকে 2-4 ঘা ফেরত না দিলে শান্তি নেই ওনার। কিন্তু হাজার হোক, গলার কাঁটাকে 2-4 ঘাত দেওয়া তো দূরের কথা, উপরেও ফেলতে পারেনি। সেই রাগ থেকেই তিনি আর কখনো কাঁটাযুক্ত মাছ খাননি। একমাত্র চিংড়ি মাছ খান, কারণ সেটা ভদ্র মাছ, ভেতরে কোনো শয়তানি নেই। আর আপনার হাতের এই ইলিশ মাছ হলো কাঁটার রাজা। পেটে পেটে শয়তানি এই মাছের। এই মাছ উনি খাবেন না। আশা করি বোঝাতে পেরেছি।
অরণ্য তবদা খেয়ে বিস্ফোরিত নয়নে তাকিয়ে থাকে মেয়েটির পানে। এমন গোপন কথা সে জানলো কি করে? সে তো সবাইকে শুধু বলেছিল সে মাছ পছন্দ করে না। এভাবে এক ঘর চাকর আর অতিথির সামনে এই কথা ফাঁস হওয়ার মনে মনে লজ্জায় পড়ে যায় সে। এদিকে ইলিয়ানা ও তার বাবাও কম অবাক হয়নি। ইলিয়ানা ভ্রু কুঁচকে সামনের মেয়েটিকে উপন্যাস পর্যবেক্ষণ করতে করতে অরণ্যকে উদ্দেশ্য করে বলে ওঠে, হোয়াট? হু ইজ শি, অরণ্য? সে আবার সাথে সাথে বলে ওঠে, ইউ স্পিক ইংলিশ? আই এম হিজ ওয়াইফ অফ অরণ্য তালুকদার। শ্যামা তালুকদার ইজ মাই নেম। অ্যাম আই ক্লিয়ার? আর বারবার অরণ্য অরণ্য করতেছেন কেন আফা? আমার উনিকে ওনার মা বাবা ছাড়া নাম ধরে ডাকার অধিকার শুধু আমার রয়েছে। আপনি ওনাকে শুধু জমিদার সাহেব, মালিক, মনিব এগুলো ডাকতে পারেন। এগুলো সহ্য না হলে দুলাভাই বা ভাইয়া ডাকবেন। আমি অনুমতি দিলাম, যান। রিচার্ড সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করে অরণ্যকে, হোয়াট? জমিদার বাবু, আপনি ম্যারিড? এই মেয়ে আপনার ওয়াইফ? এই সম্পর্কে তো আমাকে কখনো বলা হয়নি। অরণ্য এক ধ্যানে পর্যবেক্ষণ করে চলেছে তখন শ্যামাকে। রিচার্ড সাহেবের কথায় সম্বিত ফিরে তার। সে রিচার্ড সাহেবের কথার কোনো জবাব না দিয়ে শ্যামাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? শ্যামা চরম অভিমান নিয়ে বলে, কেন? আমার এখানে আসতে আপনার প্রায় পাকা হয়ে যাওয়া বিয়ের সম্বন্ধ হাতছাড়া হয়ে যাবে বলে কষ্ট হচ্ছে? আপনাকে আমি কি বলেছিলাম? আমি যতক্ষণ এই দুনিয়ায় আছি ততক্ষণ আপনিও আমার অরণ্য আমি যাওয়া পর্যন্ত অপেক্ষা হলো না। আমি থাকা অবস্থায় আপনি এভাবে অন্য মেয়েদের আপনার কাছে আসতে দিবেন আর আমি চুপচাপ দাঁড়িয়ে দেখব নাকি? অসম্ভব এটা। আর ও আপনাকে অরণ্য বলে ডাকলো, আপনি ওকে কিছু বললেন না যে? আমাকে তো তখন কত কথা শুনিয়ে দিলেন। নাকি ও আমার থেকে বেশি সুন্দর তাই আপনার মন গলে গেছে? আপনি না বলেছিলেন আপনি আপনার বাবার মতো সুন্দরের পূজারী মানুষদের ঘৃণা করেন? তাহলে ওকে কাছে আসতে দিচ্ছেন কেন? চুপ করবে তুমি? রেগে জোরে ধমক দেয় অরণ্য। ধমকে কাজ হলো হয়তো। শ্যামা চুপ করে ঠোঁট উল্টে চোখের পানি ফেলতে শুরু করে। তখন অরণ্য উঠে দাঁড়িয়ে শ্যামার হাত ধরে রিচার্ড সাহেবকে উদ্দেশ্য করে বলে ওঠে, রিচার্ড সাহেব, আমার মনে হয় আমাদের ব্যবসায়িক সম্পর্কের এখানে ইতি টানতে হবে। আমার দ্বারা আপনার প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয়। আমার বাবা আমাকে না জানিয়ে আপনাকে কথা দিয়েছেন, এই জন্য ক্ষমা প্রার্থী আমি। বলেই চলে যেতে উদ্যত হয় সে। কান্নারত ইলিয়ানা তাকে থামানোর চেষ্টা করতে চেয়েও অরণ্যের রাগী চোখ দেখে পারল না। শ্যামা অরণ্যের জবাব শুনে স্বস্তির নিঃশ্বাস পেলে। চারুলতা অনেকক্ষণ আগে উপস্থিত হয়েছেন এই ঘরে। নীরবে সব পর্যবেক্ষণ করছিলেন তিনি এক পাশে দাঁড়িয়ে। অরণ্য শ্যামার হাত টেনে তাকে নিয়ে যেতে উদ্যত হলে তিনি গম্ভীর সুরে ডেকে ওঠেন, অরণ্য। সাথে সাথে সব রাগ পানি হয়ে যায় তার। চকিতে ফিরে তাকায় মায়ের দিকে, তারপর শান্ত গলায় জবাব দেন, জি মা। চারুলতা অরণ্যের চোখের দিকে না তাকিয়ে অন্যদিকে দৃষ্টি রেখে শান্ত গলায় বলে ওঠে, গত 5 বছর ধরে আমি তোমার কোনো কাজে বাধা দিতে আসিনি, কখনো কোনো আবদার করিনি আমি। আর সামান্য একটা জিনিস চাইবো, দেবে? কথা দিচ্ছি, এটাই শেষ, এরপর আর কিচ্ছু চাইবো না। অরণ্য আহত গলায় বলে ওঠে, মা, তুমি আমার থেকে একটা কেন 1000টা জিনিস চাইতে পারো। আমার সাধ্যের মধ্যে হলে সব দিতে রাজি আমি। 1000টা জিনিস চাই না অরণ্য, একটাই জিনিস চাই। আর এই জিনিসটা তোমার সাধ্যের বাইরে কিছু নয়। ওই মেয়েটার তোমাকে কিছু কথা বলার আছে। ওর কথাগুলো একটাবার শুনে নাও, তারপরে সে তোমার কাছে একটা ক্ষুদ্র সাহায্য চাইবে, ওকে সাহায্য করবে। এতটুকু বলার ছিল আমার, তুমি যেতে পারো। আমার অরণ্যর দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এতই কথা বলতে ইচ্ছে করে যখন মায়ের সাথে, তাহলে এই অভিমান তোমরা দুজনেই কেন পুষে চলেছ, যা দিন শেষে তোমাদের দুজনকেই কষ্ট দিচ্ছে? অরণ্য মায়ের কথায় মাথায় নিচু করে সম্মতি দিয়ে শ্যামাকে নিয়ে চলে যায় তার ঘরের উদ্দেশ্যে। অরণ্য তখনও নীরবে মাথা নিচু করে হাঁটছে। দোতলার করিডোরে ধরে যাওয়ার সময় শ্যামা বলেই ফেলে তার বোনের কথা, আপনাদের মনে হয় না অনেক কষ্ট হয়েছে? মা ছেলে দুজনেই একজন আরেকজনকে ভালোবাসেন, অথচ ঠুনকো অভিমান আর নিজেদের জেদের কারণে একজন আরেকজনকে দূরে ঠেলে দিচ্ছেন। দিন শেষে দুজনেই কষ্ট পাচ্ছেন। তাহলে এই জিদটা ধরে রাখা কি খুব বেশি জরুরি? অরণ্যের হঠাৎ যেন মনে হলো মেয়েটা তার অন্তরটাই পড়ে ফেলতে পারছে কোনোভাবে। এ ভাবনাটা প্রচন্ড
অস্বস্তিকর তার জন্য। থমকে দাঁড়িয়ে পড়লো সে মাঝপথে। শ্যামার দুই বাহু খামচে ধরে তাকে কাছে টেনে এনে চোখে চোখ রেখে শীতল গলায় প্রশ্ন করে তাকে, তুমি তো এভাবে কথা বলো যেন আমার সম্পর্কে সব জানো। তুমি কতটা জানো তুমি আমার সম্পর্কে? শ্যামা দাঁতে দাঁত চেপে ব্যথাটা হজম করে পাল্টা অরণ্যর চোখে চোখ রেখে শান্ত গলায় বলে ওঠে, বিশ্বাস করুন অরণ্য, আপনার সম্পর্কে আমি যতটা জানি ততটা আপনিও নিজ সম্পর্কে জানেন না। এই দেখুন না, আপনি আপনার মাকে এত ভালোবাসেন আমি জানি, দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু আপনি নিজেই বুঝতে পারছেন না আপনার অনুভূতিগুলো। মা চিরতরে হারিয়ে না গেলে হয়তো বুঝতেও পারবেন না। ভেবে দেখুন একবার, আপনার সামনে যদি আপনার মাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়, সহ্য করতে পারবেন? অরণ্যর হাতের জোর আরো খানিকটা বেড়ে গেল। ব্যথায় কুকড়ে উঠল শ্যামা। তারপর শোনা যায় অরণ্যর বর্জ্যকণ্ঠ, মুখ সামলে কথা বলো মেয়ে। আমার মায়ের নামে এমন বাজে কথা বলার সাহস হয় কি করে তোমার? শ্যামা পাল্টা জবাব দেয়, চিল্লাবেন না একদম। আমার মাত্র মুখে বলা কথা কল্পনা করা সহ্য হয়নি তো আপনার? আমার অরণ্য এগুলো বাস্তবে সহ্য করেছে। ওর কি অবস্থা হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। তাই বলছি, সময় থাকতে শুধরে যান জমিদার অরণ্য তালুকদার। শ্যামার বলা কথাগুলো শুনে এক অজানা কারণে বুক ধক করে উঠল অরণ্যর। যেন চিরন্তর সত্য কথা বলছে এই মেয়েটা। তার ভাবনার মাঝে শ্যামা নিজেকে ছাড়িয়ে নিয়ে ঘটঘট পায়ে হেঁটে চলে যায় অরণ্যর কক্ষে। অরণ্য তখন বাক্রুদ্ধ হয়ে চেয়ে আছে তার গমনরত পিঠের দিকে। এতক্ষণে সে বুঝে গিয়েছে মেয়েটার মধ্যে কিছু তো রহস্য রয়েছে, নয়তো সে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে এত কিছু জানে কিভাবে। আর তার এই অকল্পনীয় কথাবার্তার রহস্য কি এখন তার নিজেরই জানতে ইচ্ছে হচ্ছে। নিজেকে দ্বাদস্থ করে সে এগিয়ে যায় তার কক্ষের দিকে, যেখানে মেয়েটা অনেক আগেই ঢুকে গেছে। যেন এই ঘরটি তার অনেক চেনা, এখানে আসা তার নিত্যদিনের কাজ, অথচ সে তাকে বলেও দেয়নি এদিকে ঘরটি তার। এ মেয়েটা জানলো কি করে? রাত 10টা পার হয়েছে। অরণ্যের ঘরের গোল টেবিলের দুই পাশে দুই চেয়ারে মুখোমুখি বসেছে শ্যামা আর অরণ্য। শ্যামা মাত্রই তার সব কথা বিস্তারিত বলা শেষ করে আশাবাদের চাহনিতে তাকিয়েছে অরণ্যের দিকে, জানতে চাইছে তার প্রতিক্রিয়া। অরণ্য পুরোটা সময় এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ছিল, চুপচাপ, কোনো কথা বলেনি। সে আসলে সবকিছু বুঝতে পেরেছে কিনা এই নিয়ে সংশয় সৃষ্টি হতে থাকে শ্যামার মনে। অরণ্যর নীরবতা আর সহ্য করতে না পেরে শ্যামা বিচলিত কণ্ঠে বলে ওঠে,